এই বিল্ডিং এর লোকজন লিফটটাও ঠিক করে না। সত্যি আমি চাকরিটা ছেড়ে দেব। হাঁটু ব্যথা শেষ হলো, বুঝবে না কি এই লোকজন। এখনো পর্যন্ত এলাম না। আরে শম্পা, কালকে কেমন বাসন মেজেছিলে তুমি? আরে এঁটো তো সব লেগেই ছিল। আরে বাবু, আপনাকে কতবার বলেছি যে আমাকে একটু দামি সাবান দিন, কিন্তু আপনি তো শোনেনই না। আর এরকম সস্তার সাবানে এরকমই বাসন মাজা হবে। দেখি, সরুন সরুন, যেতে দিন আমায়। অবশেষে এলাম। আরে বাবা, অনেক দেরি হয়ে গেছে। ম্যাডাম ঘুমোচ্ছেন, চাবি দিয়েই দরজা খুলতে হবে। এ কোত্থেকে এলো? আরে কেউ মেরে ফেলি আমরা। আরে না, ম্যাডামকে খুন করেছে। কোথাও কেউ আছে? যাবে, চল পালাই এখান থেকে। আওয়াজ হয়তো ওই দিক থেকে আসছে। খুন করে দিয়েছে, দেখুন না। আসুন কেউ। দাঁড়াও তোমরা, এই দাঁড়া দাঁড়া, সিআইডিকে ফোন করবো। গুলি কানের নিচে মারা হয়েছে। চাইলে গুলিটা তো বুকেও মারতে পারতিস, কানের নিচে কেন মারতে গেলি? আমরা কোনো প্রফেশনাল কিলার নই স্যার, টার্গেটটা মিস করেছি। কেন মারতে গেলি একে? নিষ্ঠা আমাদের কাজিন ছিল। নিষ্ঠা তোদের কাজিন ছিল? তাহলে মারতে গেলি কেন? না মারলে আর কোনো উপায় ছিল না স্যার, আমাদের সামনে কোনো রাস্তা ছিল না। আসছি আসছি। আরে তোরা এসে গেছিস? আমি এ করে তোদেরই কথা ভাবছিলাম। আজ তো দারুণ দেখাচ্ছে তোকে নিষ্ঠা। এত টাকা পাওয়ার পরে তো যে কেউ খুশি হবে। আরে আমি তো ইয়ার্কি মারছিলাম। আরে দেখি দেখি নিষ্ঠা দেবী খাওয়ার জন্য কি কি বানিয়েছে। আরে এত কষ্ট করবার কি দরকার ছিল? এতে কষ্টের কি আছে? তোরা এতদিন পরে এসেছিস, একটু কষ্ট তো করতেই হবে। সে তো ঠিক। আর তাছাড়া টাকার জন্য কি সম্পর্ক নষ্ট করা ঠিক? এই কথাটা তুই সোলানা একদম ঠিক বলেছিস। সম্পর্ক থেকে টাকা তো বেশি বড় নয়। তুমি যদি সত্যি এটা বিশ্বাস করো যে টাকা সম্পর্ক থেকে বড় নয়, তাহলে আমাদের ভাগ কেন দিচ্ছ না? ভাগ? কিসের ভাগ? এখন তো কোর্টও মেনে নিয়েছে তোদের ওই জমিতে কোনো ভাগ নেই। আরে কোর্টের আবার বুদ্ধি আছে নাকি? সিদ্ধান্ত আমরা নেব। কি সিদ্ধান্ত? এক্ষুনি জানতে পারি যাবি, এখানেই আর এই মুহূর্তে। মানে তোরা নাটক করছিলিস? তোরা আমার সাথে মীমাংসা করতে নয়, বরং আমার ভাগ ছিনিয়ে নিতে এসেছিস। তোর অধিকার? ওই প্রপার্টিতে শুধু তোর অধিকার নেই, আমাদের সবার সমান অধিকার আছে, বুঝলি? না, তোরা আমাকে ভয় দেখিয়ে ধমকিয়ে আমার থেকে জমি ছিনিয়ে নিতে পারবি না। তোমাকে মেরে তো কেড়ে নিতে পারি। দেখ আমি চিৎকার করব। পালানোর চেষ্টা করবি না একদম। নিষ্ঠা, বাই বাই। এর লাশটাকে গায়েব করতে হবে। লজ্জা হচ্ছে তোদেরকে দেখে। সামান্য একটু সম্পত্তির জন্য নিজেদের রক্তের সম্পর্কটাও ভুলে গেলি। আমরা কি করে জানবো যে ধরা পড়ে যাব? যদি আমরা আগে জানতাম যে সিআইডি আমাদের ধরে ফেলবে, তাহলে এরকম কখনো করতাম না। তো সব ভালো ভালো কাজ তোরা আইনের ভয়ে করিস নাকি? হ্যাঁ, নিজেদের ভেতরে মনুষ্যত্ব বলে কিছু নেই নাকি? স্যার, এই দেখুন স্যার, গুলি এইখানে। কটা গুলি চালিয়েছিলিস তোরা? জানি না স্যার। জানি না কথার মানে? গুলি তো তোরাই চালিয়েছিলি, তোদেরই তো জানা উচিত সেটা। স্যার বন্ধুকে সাইলেন্সার ছিল, ভেবেছিলাম নিষ্ঠা যেন কোনো অবস্থাতেই বাঁচতে না পারে। খুব খারাপ প্ল্যান করেছিলে তোমরা। তোমরা কি এটা ভাবোনি যে সবার আগে সন্দেহ তোমাদের উপর পড়বে? আমরা তো ভেবেছিলাম ওকে এমন কোথাও রেখে দেব যাতে কেউ জানতে না পারে। আর যখন বহু বছর ধরে ওকে পাওয়া যেত না, তখন সব সম্পত্তি আমরা এমনি পেয়ে যেতাম। সম্পত্তি নয় রে, ফাঁসিতে ঝুলতে হবে তোদের তিনজনকে। বিবেক, নিয়ে যাও এদের। এসো, চলো এদিক দিয়ে, সোজা সোজা। সোসাইটিতে এই সমস্ত অপরাধ
জানে না কবে শেষ হবে। আরে ডক্টর সালুখে, আপনি এত চিন্তিত কেন? হ্যাঁ, এরকম একটা ভঙ্গিমায় আপনাকে ভালো লাগে তুমি না। নিজেকে জিজ্ঞেস করো এই প্রশ্ন। তোমার জন্য এই ঝামেলা। আমার জন্য? হ্যাঁ, তোমাদের সবার জন্য আমার এই ঝামেলা। আরে যখনই মনে করবো যে যাই একদিন ছুটি করে নিই, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু সিনেমা দেখে আসি, আর অমনি তোমরা আমার এখানে একটা লাশ পাঠিয়ে দাও। ডক্টর সালুখে, ওয়াইফের সাথে সিনেমা যাওয়ার প্রোগ্রাম তো আমারও ছিল, কিন্তু যেই কাজটা আপনার 2 ঘন্টায় করে ফেলার কথা সেটাকে আপনি চুইংগামের মতো টেনে বড় করছেন। চুইনগামের মতো বড় করছি? হ্যাঁ আমি? দেখো, তোমার যদি মনে হয় যে এই কাজটা এতটাই সহজ, তাহলে তুমি নিজে এসে করো। চুপ! আমার কান থেকে আগুন বেরিয়ে যাচ্ছে, আমি এই সমস্ত ফালতু কথা একদম শুনতে চাই না। আরে ডক্টর সালুখে, কিন্তু হয়েছেটা কি? এ তো একটা সিম্পল ওপেনার শার্ট কেস। ওই 3 জন খুনি তো নিজেদের দোষ স্বীকার করে নিয়েছে। ওই 3 জনে খুনটা করেনি। কি? আপনি কি বলছেন? ওই 3 জন খুনি এর খুন করেনি? হয়ে গেল তো? কান চোখ সব ধোঁয়াশা হয়ে গেছে। আমারও চোখ ধোঁয়াটে হয়ে গেছিল যখন এটা জানতে পারলাম। আমি বরং এসিপি স্যারকে ফোন করি। ডাকো, সবাইকে ডাকো। আরে চুপ! আরে সবাইকে ডাকো। হ্যাঁ বেডিক, কেন ডেকেছিলে? স্যার, ও ডক্টর সালুকে আমি বলছি বস, কেন ডেকেছি? বস, তোমরা ওখানে এই 2টো বন্দুক পেয়েছিলে? হ্যাঁ, এই দুজনের কাছে আমরা বন্দুক পেয়েছি। ঠিক। আর কোনো বন্দুক পাওনি? না, কিন্তু এগুলো জিজ্ঞেস করছো কেন সালুকে? একটা কথা ঠিক বস, নিষ্ঠার খুন ওর কাজিন কখনো করতে পারে না। কারণ নিষ্ঠাকে গুলিটা না এই বন্দুক থেকে লেগেছে, আর এই বন্দুকটা থেকেও লাগেনি। তার মানে নিষ্ঠার গায়ে যে গুলিটা লেগেছে সেই গুলিটা ওদের দুজনের বন্দুক থেকে চলেনি? তাহলে কার বন্দুক থেকে চলেছে? আর তাছাড়া সালুকে ওই সময় ওখানে এই 3 জন ছাড়া, মানে আমি বলতে চাইছি মোহিত বংশ আর রিয়া ছাড়া ওখানে কেউই ছিল না। প্রদ্যুম্ন, আমি শুধু একটা কথা জানি, এই বন্দুকটা থেকে যে গুলিটা বেরিয়েছে সেটা 0.22 ক্যালিবারের। হ্যাঁ তো? কিন্তু স্যার, নিষ্ঠার শরীর থেকে যে গুলিটা পাওয়া গেছে ওটা আলাদা ক্যালিবারের। আলাদা ক্যালিবার মানে? মানে ওই গুলিটা সাধারণ কোনো গুলির থেকে আরো বেশি ভয়ঙ্কর। আর একটা কথা, নিষ্ঠার লাশটা দেখে আমার মনে হচ্ছে যে গুলিটা একে সিধে মারা হয়নি। নিষ্ঠার গায়ে সোজা গুলিটা লাগেনি? কত দূর থেকে গুলি চালিয়েছে সালুকে? খুব কাছ থেকে চালানো হয়েছে স্যার। গান আর নিষ্ঠার মধ্যেকার দূরত্ব 6 ফিটের বেশি হবে না স্যার। নিষ্ঠার গায়ে গুলি সোজা লাগেনি, গুলিটা 6 ফুটের বেশি দূর থেকে চলেনি। কিন্তু সালুকে, আর গুলিটা মোহিত বংশর বন্দুক থেকেও চলেনি। তাহলে গুলিটা চালিয়েছিল কোথা থেকে আর কার বন্দুক থেকে? একটা ব্যাপার তো একদম পরিষ্কার, নিষ্ঠার লাগা গুলিটা তোমাদের বন্দুকের নয়, ওটা অন্য কোনো বন্দুকের। এবার একটু ভেবে বলো যে ওই দিন এক্স্যাক্টলি এখানে কি হয়েছিল। স্যার, নিশ্চয় এখানে দাঁড়িয়েছিল আর আমি ওকে পিছন থেকে ধরে রেখেছিলাম। হ্যাঁ স্যার, আমিও এই 3 জনকে ম্যাডামের লাশের সাথে এখানেই দেখেছি। আচ্ছা, তোমরা সবাই সেই পজিশনে দাঁড়িয়ে পড়ো যেখান থেকে তোমরা গুলিটা চালিয়েছিলে নিষ্ঠাকে। চলো চল স্যার, আমরা এখানে এইভাবেই একদম এখানেই আমরা দাঁড়িয়েছিলাম। নিষ্ঠার বডিটা পড়েছিল এখানে, গুলি লেগেছিল ডান দিকে, কানের ঠিক নিচে। গুলি এদিকে, দেওয়ালের দিক থেকে তো চালানো যায় না, তাহলে এলো কোথা থেকে? এটা কি আগে থেকেই ভাঙা ছিল? না স্যার, আমরা যখন ঘরে ঢুকেছিলাম তখন সবকিছু ঠিকঠাক ছিল। গুলি ধাক্কা খাওয়ার চিহ্ন। গুলি মনে হচ্ছে এই দিক থেকে এসেছিল বাইরে, আর এখানে এই গ্লাসে ধাক্কা খেয়েছিল, এই দেওয়ালে ধাক্কা খেয়েছিল, আর তারপরে এই যে এখান থেকে রিফ্লেক্ট হয়ে মনে হয় নিষ্ঠার লেগেছিল কানের নিচে। মানে স্যার, গুলি এই দিক থেকে চলেছিল, কিন্তু এই দিক থেকে গুলি কেউ কি করে চালাবে স্যার? হতে পারে ওই খুনিটা এখানে এই গ্রিলে ঝুলেছিল। স্যার, যদি কোনো খুনি এখানটায় লুকিয়ে থাকতো তাহলে ওকে এই মেন দরজা দিয়ে পালাতে হতো। আর স্যার, এটা যদি হতো তাহলে এদের মধ্যে কেউ না কেউ ওকে নিশ্চয়ই দেখতো, কিন্তু স্যার ওরা তো কাউকে দেখেইনি। এই দেখো,
এই গামলাটাও ভেঙে গেছে। বুলেটের শেল। ও, তার মানে হচ্ছে গুলিটা এখান থেকে চলেছিল, মানে কোনো গুলি ভরা বন্দুক এখানে পড়েছিল আর মিস ফায়ার হয়ে গুলি ছুটে গেছিল, আর ওখানে দেওয়ালে, তারপর ওখান থেকে ওই দেওয়ালে, আর তারপর সেখান থেকে ডাইরেক্ট নিষ্ঠার কানের নিচে লেগেছিল। কিন্তু স্যার কোনো লোডেড গান কেউ ওপর থেকে নিচে কেন ফেলবে? আর স্যার যদি গুলি এখান থেকে চলে থাকে তাহলে গানও এখানে থাকার কথা, কিন্তু এখানে তো কোনো গান নেই। সেটাও একটা কথা, এখানে এমন কিছু একটা হয়েছে যেটা দেখতে পাচ্ছি না আমরা। কি সেটা? এই নিষ্ঠার ফ্ল্যাটের ওপরে এখানে 10 তলায় আর 11 তলায় কে কে থাকে? স্যার 10 তলায় মনন আর শ্রমণা থাকে স্যার, ওনাদের নতুন নতুন বিয়ে হয়েছে, খুব ভালো ওরা। আর স্যার 11 তলায় স্যার আঘোষ থাকে, খুবই শয়তান আর একদম অসভ্য টাইপের লোক। আগে এদের সঙ্গে দেখা করি। হ্যাঁ স্যার। আরে সেক্রেটারি বাবু আপনি? শ্রমণা দেবী, আমি আপনাকে বিরক্ত করলাম না তো? না না, আসুন। আসুন আসুন স্যার, আমরা তো শুধু এমনি বসেছিলাম। আপনি তো জানেনই ওনারা সিআইডি। হ্যাঁ, কালকে দেখেছিলাম তো এখানে আসতে। নিষ্ঠার সঙ্গে খুব খারাপ হয়েছে স্যার। আমরা আপনাদের রুমের তল্লাশি নেব একটু। তল্লাশি? আমাদের বাড়িতে কেন? আরে বাবা, ভয় পাওয়ার কোনো দরকার নেই, শুধু একটা তদন্ত হবে। তদন্ত? কি ধরনের তদন্ত স্যার? কাল আপনারা 3 জন খুনিকে তো ধরেছিলেন স্যার। ওরা 3 জন খুনি নয়, খুনি অন্য কেউ। অন্য কেউ? আচ্ছা এটা বলুন যে কালকে দুপুরে 3টে থেকে 4টে আপনারা কোথায় ছিলেন? 3টে থেকে 4টের মধ্যে? হ্যাঁ, যে সময় নিষ্ঠার খুন হয়েছিল সেই সময় কোথায় ছিলেন আপনারা? আপনারা আমাদের সন্দেহ করছেন? সন্দেহ করছি না, শুধু জিজ্ঞাসা করছি। স্যার আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন, আমরা কাল ওনার অফিসেই ছিলাম। হ্যাঁ, এরা দুজন আমার অফিসেই ছিল। এনাদের ফ্ল্যাটে জল আসছিল না, আর এনারা বলছিলেন আমি প্লাম্বার ডেকে এনাদের ফ্ল্যাটের ওয়াটার সাপ্লাইটা ঠিক করে দিই। হ্যাঁ। আপনি এই কথাটা আমাদের আগে বলেননি কেন? স্যার আপনি জিজ্ঞাসা করেননি, আর আমিও কাজে ব্যস্ত ছিলাম। স্যার ঘরে কোনো বন্দুক নেই। সরি আপনাদের ডিস্টার্ব করলাম। থ্যাঙ্কস ফর দ্য কোঅপারেশন। ইটস ওকে, বাই। স্যার এই ফ্ল্যাটের ওপরে আর তো কোনো ফ্ল্যাট নেই স্যার, হয়তো কেউ এই ফ্ল্যাটে জানলা দিয়েই ওটা নিচে ফেলেছে। চলো একেও একবার মিট করে। আরে স্যার 1 মিনিট। স্যার এই ফ্ল্যাটটা আপনাদের সন্ধ্যেবেলা দেখলে হয় না? কেন? এখনই দেখতে সমস্যা কোথায়? স্যার এই ফ্ল্যাটটার মালিক হলো আঘোষ, একেবারেই অসভ্য টাইপের একটা লোক। দুপুরবেলা ওকে কেউ বিরক্ত করলে ও খুবই রেগে যায়। আচ্ছা। হ্যাঁ স্যার। আমরাও তো একটু দেখি কতটা রেগে যায়। কারা আপনারা আর কি চাই? বাবু তোমার বাবা কোথায়? বাবা তো ঘরে ঘুমোচ্ছে। গিয়ে বলো ওনার জাগার সময় হয়ে গেছে, সিআইডি এসেছে। সিআইডি আমার ঘরে? ও, আমরা তো ভাবছিলাম আপনি ঘুমোচ্ছেন। আমি ঘুমোই বা জেগে থাকি তাতে আপনার কি? আর তুমি যখন খুশি চলে আসো, ফোন করে জিজ্ঞেস করা উচিত না আমি ফ্রি আছি কি নেই? আমরাই বলেছিলাম একে, আমরা আপনার ফ্ল্যাটের জানলাটা চেক করব, দরজাটা। দেখুন আপনারা অসভ্যতা করছেন, এইভাবে আমার ঘরে ঢুকতে পারেন না। দেখুন ও, আপনার জানলা তো একদম খোলা, হাত থেকে গান নিচে পড়তেই পারে। আপনি কি বলতে চাইছেন? বিনীত, বিবেক, তল্লাশি নাও। তল্লাশি কিসের জন্য? একটু পরেই বলছি। আমাদের সন্দেহ যে নিষ্ঠার খুন আপনারই ফ্ল্যাটের জানলা থেকে করা হয়েছে। আমার জানলা দিয়ে? হ্যাঁ। নিষ্ঠার খুন তোর কাজিনরাই করেছে, আপনারাই তো ওদের সাথে নিয়ে গেছিলেন। না, নিষ্ঠাকে খুন ওর কাজিনরা করেনি। কেউ একটা গুলি ভরা বন্দুক উপর থেকে নিচে ফেলেছিল, সেটা নিষ্ঠার জানলার বাইরে রাখা গামলায় গিয়ে ধাক্কা খায়, ট্রিগার চেপে যায়, বন্দুক থেকে বেরোনো গুলিতেই নিষ্ঠার মৃত্যু হয়। আপনার কি মনে হয় আমি এগুলো করেছি? আমার কাছে কোনো বন্দুক নেই। স্যার গান পাওয়া যায়নি। এবার তো আপনার বিশ্বাস হয়েছে না? আচ্ছা এটা বলুন যে কালকে দুপুরে
3টে থেকে 4টে আপনি কি করছিলেন? দিস ইজ রিডিকুলাস। আপনি আবার আমার উপর সন্দেহ করছেন। আপনি বোধহয় ভালো করে শোনেননি আমি কি জিজ্ঞাসা করেছি। কাল দুপুরে 3টে থেকে 4টে আপনি কোথায় কি করছিলেন? আমি ঘুমোচ্ছিলাম, গভীর ঘুম। আর তুমি কি করছিলে? স্যার আমি তো টিভিতে মিউজিক চ্যানেল দেখছিলাম স্যার। টিভিতে মিউজিক চ্যানেল দেখছিলে? অল্প ভলিউমে দেখছিলে না বেশি ভলিউমে? এসব জেনে আপনার কি লাভ? আপনার ছেলেকে জিজ্ঞাসা করেছি, আপনাকে নয়। বলো। স্যার রক মিউজিক তো বেশি ভলিউম দিয়ে দেখে, তাই না? দারুণ ব্যাপার, জোরে ভলিউম দিয়ে তুমি রক মিউজিক শুনছিলে আর আপনি খুব আরামে শুয়েছিলেন, কোনো ডিস্টার্ব হয়নি? না, ডিস্টার্ব হয়নি। আর দ্বিতীয়বার যদি আপনারা আমাকে বদনাম করার চেষ্টা করেন তাহলে আমি মিডিয়াকে ডেকে আপনাদের সবার নাম খারাপ করব। আচ্ছা, যদি নিষ্ঠার খুনে তোমার হাত থেকে থাকে তো চলো। এই ফ্ল্যাটে শুধু বাবা ছেলেই থাকে নাকি আর কেউ আছে এদের সাথে? দেখুন স্যার, বউ তো আগেই ডিভোর্স দিয়ে চলে গেছে। একটা কাজের মেয়ে আছে তানিয়া, ও ওদের দুজনের সাথে থাকে। 24 ঘন্টাই সঙ্গে থাকে? হ্যাঁ স্যার। কিন্তু এখন তো ফ্ল্যাটে ওকে দেখতে পেলাম না। স্যার বাজারে গেছে। ঠিক আছে, এর সাথে পরে দেখা করবো। শুধু ছাদটাই বাকি আছে এবার। বন্দুক ওখান থেকেও পড়তে পারে। তালা কবে থেকে ভেঙে আছে? স্যার 1 সপ্তাহ হয়ে গেল। এতদিনে ওটা পাল্টাবার দরকার মনে করেননি? আমি ভাবছিলামই যে পাল্টে দেবো। আপনার এই ভাবনা চিন্তার সুযোগে খুনি নিজের কাজটা করে গেল। কিসের দাগ এটা? 1 মিনিট, আপনি ওখানে দাঁড়িয়ে থাকুন। স্যার এটা তো কারুর পায়ের চিহ্ন মনে হচ্ছে। পায়ের চিহ্ন, কিন্তু ছাপটা পড়লো কি করে? চটচটে কিছু একটা। অদ্ভুত ব্যাপার, এখানে ছাদে অনেকগুলো পায়ের চিহ্ন দেখতে পাচ্ছি কিন্তু সিঁড়িতে একটাও চিহ্ন নেই। স্যার সিঁড়ি তো রোজ ধোয়া হয়। আর ছাদ? সপ্তাহে একবার। এই ছাপ এখানে এই দিকে, এই দেওয়ালের দিকেই গেছে, কিন্তু চিহ্ন ফেরত তো আসেনি। হয়তো বন্দুকটা এখান থেকেই পড়েছিল নিচে। নিষ্ঠার জানলা তো দেখা যাচ্ছে এখান থেকে, বন্দুক বোধহয় এখান থেকেই পড়েছিল। কিন্তু স্যার যদি ওই গান নিষ্ঠার জানলায় পড়ে তাহলে আমরা কেন পেলাম না? মনে হচ্ছে নিষ্ঠার মৃত্যুতে যখন চেঁচামেচি হয়েছিল আর লোকজন জড়ো হয়ে গেছিল তখন ভিড়ের সুযোগ নিয়ে খুনি নিজে বন্দুকটা গায়েব করেছে। স্যার। হ্যাঁ বিনীত? স্যার এখানেও একটা গুলি লেগেছে। বের করে দেখো ওটা। ও, মানে শুধু নিষ্ঠার রুমেই গুলি চলেনি, এখানে ছাদেও গুলি চালানো হয়েছে। তার মানে এটাই স্যার, এখানে একটা নয় দুটো খুন হয়েছে। মানে স্যার নিষ্ঠার খুন ভুল করে হয়েছিল। খুনি এখানে অন্য কাউকে মারতে এসেছিল আর তখন খুনির হাত থেকে গানটা পড়ে নিচে গিয়ে টবের মধ্যে পড়ে আর তখন গান থেকে গুলি ছিটকে গিয়ে নিষ্ঠার লাগে। মনে তো হচ্ছে এমনটাই। খবর নিতে হবে যে এখানে যে গুলিটা চলেছিল তাতে কারো মৃত্যু হয়েছে বা হয়নি, আর যদি হয়ে থাকে তাহলে কার, আর তার লাশটাই বা কোথায়। বিবেক, পায়ের ছাপগুলো তুলে নাও। ডক্টর সালুকে ঠিক বলে দেবেন যে এই পায়ের ছাপটা ঠিক কার। স্যার যদি সত্যি এখানে একটা খুন হয়ে থাকে তাহলে লাশটা কোথায় লোকালো? খুনি সেই মুহূর্তে তো লাশটাকে নিচে নিয়ে যায়নি, কারণ লিফট বন্ধ ছিল আর নিচে নিষ্ঠার মৃত্যুর কারণে অনেক লোক জড়ো হয়ে গিয়েছে। তাহলে স্যার ও রাতের জন্য নিশ্চয়ই অপেক্ষা করেছে আর রাত হওয়ার পরেই ওই লাশটাকে এই বিল্ডিং থেকে বার করে নিয়ে গেছে। শুনুন, কালকে রাতে নিচে গেটে কোন ওয়াচম্যানের ডিউটি ছিল? স্যার বাঙ্গা। এমনিতেও 7টায় আসে, আপনারা বললে এখন ডাকবো? না না, ওর সাথে আমরা রাতেই দেখা করে নেব। প্রথমে এই পায়ের ছাপের রহস্যটা তো উদ্ধার হোক। বস, এখন ধোঁয়া পুরোটা পরিষ্কার হয়ে গেছে। ছাদের উপর থেকে তোমরা যে গুলিটা পেয়েছিলে সেই গুলিটার সঙ্গে একদম ম্যাচ করে গেছে যেটা আমি নিষ্ঠার বডি থেকে পেয়েছি। এক্সিলেন্ট সালুকে, কিভাবে জানতে পারলে? দুটো গুলি 9mm এর, আর দুটো গুলির ওপরেই বন্দুকের নলের যে বিশেষ চিহ্নটা ফুটে ওঠে সেটা ম্যাচ করে যাচ্ছে। তার মানে এটা পরিষ্কার বস, দুটো গুলি একই বন্দুক থেকে চলেছে। স্যার গুলির ব্যাপারটা তো পরিষ্কার হয়ে গেল, কিন্তু ছাদের ওপরে যে চিটচিটে পায়ের ছাপ পেয়েছিলাম ওই চিটচিটে জিনিস কি কিছু জানা গেল? হ্যাঁ আমি দেখাচ্ছি, প্লিজ আসুন।
এই দেখুন স্যার, এই হলো সেই জিনিস। দেখুন কেমন জলের ওপর ভাসছে। হ্যাঁ, এটা তো কোনো তেলের মতন মনে হচ্ছে। সর্ষের তেল স্যার, যেটা রান্নায় ব্যবহার করা হয়। সর্ষের তেল? কিন্তু স্যার, কোনো মানুষ নিজের পা সর্ষের তেলে ডুবিয়ে ছাদে কেন যেতে যাবে? সর্ষের তেল? সর্ষের? তাহলে কি ওই পায়ের ছাপগুলো খুনির, নাকি অন্য কারোর শিকার? যেভাবে নিষ্ঠার মৃত্যু হয়েছে, কিন্তু কার মৃত্যু হয়েছে? আর ওই বন্দুকটাও তো পাওয়া যায়নি। ওই বন্দুকটা যেটা দিয়ে নিষ্ঠাকে খুন করা হয়, সেই বন্দুকটা কোথায়? রাম 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 রাম। এই বাঁচাও 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 বাঁচাও। এই কি আত্মহত্যা করছিস? মাফ করুন স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম। এত ভয় পাও যখন, তাহলে রাতে ডিউটি করো কি করে? হ্যাঁ স্যার, আমি তো এই ডিউটিটা করতেই চাই না। সেক্রেটারি স্যারকে আমি বলে দিয়েছি অন্য কোনো ওয়াচম্যানকে নিয়ে আসতে। সে ওয়াচম্যান যখন আসবে তখন আসবে। এখন তো ডিউটিতে তুই আছিস না? হ্যাঁ স্যার। আর কাল রাতেও ডিউটিতে তুইই ছিলিস। কালকের কথা আর বলবেন না স্যার। কাল রাত্রিরে এমন ভয় পেয়ে গেছিলাম, বুকটা এমন কেঁপে উঠেছিল যে আমি মরেও যেতে পারতাম। কেন, কি হয়েছিল কাল রাতে? কাল রাতে আমাদের ইন্টারকমে একটা আত্মার ফোন এসেছিল। এসব আত্মার বাহানা দেওয়া বন্ধ কর, বুঝেছিস? আত্মা বলে আসলে কিচ্ছু হয় না, শুধু মানুষ হয়, ভালো মানুষ আর খারাপ মানুষ। আমি আমার মায়ের দিব্যি করে বলছি স্যার, কালকে ফ্ল্যাট নম্বর 900 থেকে ফোন এসেছিল। হ্যাঁ, ফোন এসছে তো কি হয়েছে? এটা তো ঘাবড়ানোর কি আছে? ঘাবড়ে তো যাবই স্যার। যবে থেকে এই বিল্ডিং হয়েছে সেদিন থেকে ফ্ল্যাট নম্বর 900 খালি পড়ে। ফ্ল্যাট নাম্বার 900 খালি পড়ে আছে? হ্যাঁ স্যার। আর তুই একদম নিশ্চিত যে ফোন ফ্ল্যাট নাম্বার 900 থেকেই এসেছিল? হ্যাঁ স্যার, ওই আত্মা আমাকে বললো ভাগ এখান থেকে, চলে যা, না হলে তোর অবস্থা খারাপ করে দেবো। আর তুই ভয় পেয়েছিলি আর এখান থেকে পালিয়েও গেছিলিস? হ্যাঁ, নাহলে কি করবো স্যার, কেউ তো মরতে চায় না। আমি সেক্রেটারি সাহেবের কাছে গিয়ে ওনাকে বললাম অন্য কোনো লোক দেখে নিতে। তাহলে আজকে কেন এসেছো ডিউটিতে? যতক্ষণ না অন্য লোক পাওয়া যাচ্ছে, এই আত্মাটাকে তো আমাকেই সহ্য করতে হবে। তোকে কোনো আত্মায় ফোন করেনি, উনি ফোন করেছিল তোকে। ও তোকে ভিতর ডিম পেয়ে এই সুযোগটা নিয়েছে, তোকে এখান থেকে তাড়িয়েছে, আর তারপর ওই লাশটাকে বিল্ডিং এর বাইরে নিয়ে গেছে। লাশ কার ছিল স্যার? কার লাশ সেটা জানি না, কিন্তু এটা নিশ্চিত যে নিষ্ঠার মৃত্যুর সাথে সাথে অন্য কোনো অপরাধও ঘটেছে এই বিল্ডিং এ। ফ্ল্যাট নাম্বার 900 চাবি আছে না তোর কাছে? চাবি তো আছে স্যার, আমি ওখানে একা যেতে পারবো না স্যার, একা যাবো না। তোকে কে বলেছে একলা যেতে? বিনীত, বিবেক, 900 নম্বর ফ্ল্যাটে গিয়ে চেক করো তো। চলো হ্যাঁ স্যার। তাড়াতাড়ি চলো। দেখুন স্যার, এই ফ্ল্যাট তো বহু বছর ধরে বন্ধ। এখানে কোনো মানুষ শুধু নয়, কোনো পায়রা পর্যন্ত আসে না। কোনো না কোনো পায়রা তো নিশ্চয়ই এখানে এসছে। ফ্ল্যাটের তো লাইট চালু আছে দেখছি। এটাই হলো ইন্টারকম। এই ইন্টারকম থেকেই ফোন এসেছিল। ইন্টারকমও চলছে। একটা ব্যাপার বুঝতে পারছি না যে বন্ধ ফ্ল্যাটে ইন্টারকম আর কারেন্ট এলো কোথা থেকে। আচ্ছা, জলের শব্দ শুনতে পেলাম না? এই জলটা পড়ছে কোথা থেকে? ও, অদ্ভুত, জলও চালু আছে। এটা আবার কি? বিবেক, কিছু পেলে? হ্যাঁ, এই দেখো। এটা তো আগসের ঘড়ির টুকরো মনে হচ্ছে। আর দ্বিতীয়বার যদি আপনারা আমাকে বদনাম করার চেষ্টা করেন, তাহলে আমি মিডিয়াকে ডেকে আপনাদের সবার নাম খারাপ করব। এটা তো আগসের ঘড়ির টুকরোই হবে। আমারও তাই মনে হয়েছে। আমি দয়া স্যারকে ফোন করে ইনফর্ম করছি। হ্যালো স্যার। এত রাতে কার দরকার পড়লো যে আমার ঘরের বেল বাজালো?
আপনারা এটা কোনো সময় হলো কোনো ভদ্রলোকের বাড়িতে আসার? ভদ্রলোকের না হোক, অভদ্রলোকের বাড়িতে তো আসাই যায়, তাই না? হোয়াট ননসেন্স! এক তো মাঝরাতে এসে আমার ঘুমটা ভাঙালেন, আর আমার ঘরে এসে আমাকে অপমান করছেন। ডিস্টার্ব করার জন্য খুব সরি। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা আপনার জন্য উপহার নিয়ে এসেছি। কি উপহার? আপনার ঘড়িটা একটু দেখান তো, রিস্ট ওয়াচ। কেন? আরে আপনি দেখান না, ঘড়ি না দেখলে আপনাকে উপহার দেখাতে পারবো না। গুড মর্নিং বাবু। সেডি আঙ্কেল। বাবা, ড্রয়ার থেকে আমার ঘড়িটা একটু নিয়ে আসো। হ্যাঁ বাবা, নিয়ে আসছি। তাড়াতাড়ি আনো। এই নাও বাবা। এই নিন, এবার তো বলুন উপহারটা কি? এটাই হলো আপনার উপহার। এ তো আমার ঘড়ি। তবু ভালো আপনি মেনে তো নিলেন যে এটা আপনার ঘড়িরই টুকরো, নাহলে আমরা তো ভেবেছিলাম যে আপনি বলবেন এটা আমারই নয়। আমি কেন বলবো এটা আমার নয়? কারণ এই পিনটা আমরা ফ্ল্যাট নাম্বার 900 থেকে পেয়েছি। ফ্ল্যাট নাম্বার 900? এটা ওখানে কি করে পৌঁছলো? কালকে রাতে আপনি ওই ফ্ল্যাটের ইন্টারকম থেকে ফোন করতে গিয়েছিলেন আত্মা হয়ে, হয়তো সেই সময়ই পড়ে গিয়েছিল। হোয়াট ননসেন্স! আমি ওখানে কেন ফোন করতে যাব? আমার ঘরে ইন্টারকম নেই নাকি? রান্নাঘর কোথায়? কেন, খাবার বানানোর ইচ্ছা আছে নাকি? ইউ ওয়ান্ট টু হ্যাভ ডিনার হিয়ার? এখনই জানতে পারবেন সেটা। শুনুন দেখে। হ্যালো, শুনুন। হ্যালো হ্যালো। সর্ষের তেলের ডাব্বাটা কোথায়? অফিসার, আর ইউ সিরিয়াস? রাত 1টার সময় কোনো অচেনা লোকের বাড়িতে খাবার বানাবেন? হ্যাঁ, কেন নয়। আর তাছাড়া আপনি কোনোদিন আমার হাতে তৈরি খাবার খেয়েছেন নাকি? আর একবার যে দয়া স্যারের হাতের রান্না খেয়ে দেখে, সে তার জীবনে একেবারে সফল হয়ে যায়। স্যার, এখানে রয়েছে সর্ষের তেল, স্যাম্পল নিয়ে নাও। কি আগস বাবু, তেল শেষ হতে চললো, এ মাসের রেশন ধরেননি নাকি এখনো? ও আরে বিনীতা, কি উল্টো পাল্টা বকছো? হ্যাঁ, রেশন তো ঠিকঠাক এসছে। আচ্ছা, তেল কেউ ফেলে দেয়নি তো? হ্যাঁ, এখানে দেখো, এরকম চকচক করছে না এখানে? এই দেখুন স্যার। তার মানে তেল এখানেই পড়েছিল। এটা তো আমার কাজের মেয়ে তানিয়া ফেলেছে। আমি বলতে চাইছি, সর্ষের তেল রান্না করে পড়াটা কি অপরাধ নাকি? এটা অপরাধ কিনা সে জবাবটা তানিয়াই দেবে। ডাকুন দেখে ওকে। ও এই সময় এখানে নেই। এখানে নেই এখন? কিন্তু ও তো এই ফ্ল্যাটেই থাকে, আপনাদেরই সাথে থাকতো তো এখানে। কিন্তু স্যার, আসলে ব্যাপারটা এটা হলো যে কালো মেঝেতে তেল ফেলে দিয়েছিল, আর সেই কারণে আমার বাবা ওকে খুব জোরে বকা দেয় স্যার। তারপর স্যার ও কান্না করা শুরু করলো আর বাড়ি থেকে চলে গেল। আর এখনো আর ফিরে আসেনি। তো আপনারা খোঁজ খবর নেননি যে কোথায় যেতে পারে মেয়েটা? কিভাবে খোঁজ নেবো? ওর কাছে তো মোবাইল নেই, আর ওর ঘরের ঠিকঠাক অ্যাড্রেসও আমাদের কাছে নেই। গল্পটা বেশ ভালোই। গল্প নয় স্যার, এটা সত্যি। সত্যি তো এটাই যে কালকে তোমাদের কাজের মেয়ে তানিয়া এখান থেকে নিজের তেলে ভেজা পা নিয়ে ওপরে ছাদে গেছিল, আর সেখানে তোমরা দুজন তাকে খুন করেছো। হোয়াট? হ্যাঁ, আর তারপর তোমার বন্দুকটা নিচে পড়ে যায়, আর সেই ভরা বন্দুকটা পড়ে যাওয়ার কারণেই নিষ্ঠা মারা যায়। এসব কি আবল তাবল বকছেন আপনি? আমি তানিয়াকে কেন মারবো? সেইটাই জিজ্ঞাসা করতে আমরা এসেছি। কেন মেরেছো ওকে? হ্যাঁ, আমি তানিয়াকে মারিনি। কিন্তু আপনারা কিভাবে বলছেন যে তানিয়া মারা গেছে? আপনারা কি ওর লাশ পেয়েছেন নাকি? হ্যাঁ আঙ্কেল, আমার বাবা কাউকে খুন করতে পারে না। নিশ্চয়ই তানিয়া কোথাও চলে গেছে। যতক্ষণ না এটা জানা যায় যে তানিয়া মারা গেছে না নিখোঁজ হয়ে গেছে, তুমি আমাদের সঙ্গেই থাকবে। চলো। এটা কি বলছেন আপনি? বিবেক, নিয়ে যাও এটাকে। আপনারা এটা করতে পারেন না। চলো। আরে চলুন চলুন। আরে বাবা, কোথায় নিয়ে যাচ্ছ আমার বাবাকে? আরে স্যার, আমার বাবা নির্দোষ। আমার বাবা কাউকেও খুন করেনি, বিশ্বাস করুন আমার। শোনো বাবু, যদি তোমার বাবা নির্দোষ হন, কোনো অপরাধ না করে, তাহলে আমরাই ওকে ফেরত দিয়ে যাব, ঠিক আছে? বলুন আগস বাবু, সমস্ত প্রমাণ আপনার বিরুদ্ধে। কি বলতে চান বলুন। স্যার, আপনারা আমার লাই ডিটেক্টর টেস্ট করিয়ে নিন। আমি সত্যি জানি না তানিয়া কোথায়। আচ্ছা, উনি মিথ্যে কথা বলছেন স্যার। উনি তানিয়াকে সবসময় বকাঝকা করতেন। উনি তানিয়াকে কোথাও না কোথাও লুকিয়ে রেখেছেন। এই কথাটা আপনি এত জোর দিয়ে কি করে বলছেন?
কিন্তু শম্পা তো অন্য কথা বলছে। স্যার আপনারা একটা কাজের মেয়ের কথা বিশ্বাস করছেন? ওই শম্পা মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে, না জানি কি সব কথা বলছে। দেখুন আমি একজন ভদ্র আর সম্মানীয় ব্যক্তি, আমি কেন এসব করব? মেনে নিলাম আপনি একজন ভদ্র ও সম্মানীয় ব্যক্তি, কিন্তু আমরা আপনার কথা কিভাবে বিশ্বাস করব? স্যার আমি আমার ছেলের দিব্যি দিয়ে বলছি যে এই খুনটা আমি করিনি। আর তানিয়া কোথায় আমি নিজেই জানি না। আচ্ছা একটা কথা বলুন, আপনার ওই ভেঙে যাওয়া ঘড়িটা, আমি বলতে চাইছি ওই ঘড়ির চাবিটা, সেটা ফ্ল্যাট নাম্বার 900-তে কিভাবে পৌঁছলো? স্যার এই ব্যাপারটা তো আমারও মাথায় ঘুরছে না যে আমার ঘড়িটা ওখানে পৌঁছলো কি করে। স্যার মনে হচ্ছে খুনি প্রথমের ঘড়িটা চুরি করে, তারপর সেই ঘড়ির চাবিটা নিয়ে গিয়ে ফ্ল্যাট নাম্বার 900-এ ফেলে দেয়, আর তারপরে ইন্টারকামে সিকিউরিটি গার্ডকে ভয় পাইয়ে দেয়, আর তারপর ওই ভাঙা ঘড়িটা নিয়ে আগস্টের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। আগস্ট বাবু, তানিয়ার কি কোনো বন্ধু বা আত্মীয় ঠিকানা জানা আছে আপনার? স্যার আমি তো সেটা ওকে কখনো জিজ্ঞেস করিনি, আর ও আমায় বলেনি। তানিয়ার গ্রামের ব্যাপারে কিছু জানো? কখনো কি ও বলেছে? স্যার ওই বুড়োটা দিন রাত ওকে দিয়ে কাজ করাতো, ওকে একদিনের জন্য ছুটি দিত না। বেচারি গ্রামে যেতে চাইলেও যেতে পারতো না। অন্ততপক্ষে গ্রামের নামটা তো জানা আছে। হ্যাঁ স্যার, একবার তো বলেছিল মাধবগড় না নিবাড়ি নিবাড়ি। হ্যাঁ স্যার মনে পড়েছে, ওর গ্রামের নাম মেবাড়ি। হ্যাঁ স্যার মেবাড়ি ওর গ্রামের নাম। মেবাড়ি। স্যার। হ্যাঁ বলো রজত। তানিয়া গ্রামের খবরটা পেয়ে গেছি, মেবাড়ি গ্রাম। গুড, মেবাড়ি গ্রাম। খুনি খুব বড় প্ল্যান করেছিল আগস্টকে ফাঁসানোর জন্য, কিন্তু গ্রামের নাম যখন আমরা জানতে পেরেছি তাহলে সব উত্তর ওই তানিয়ার গ্রামেই পাওয়া যাবে। মনে হচ্ছে আপনারা রাস্তা গন্ডগোল করেছেন। কোথায় যাবেন আপনারা? না না, আমরা একেবারে ঠিক জায়গাতেই এসেছি। আমাদের কিছু প্রশ্ন আছে। প্রশ্ন? আপনারা কি পুলিশের লোক? আমরা সিআইডি মুম্বাই থেকে। সিআইডি মুম্বাই থেকে? আগে হ্যাঁ। কাকে খুঁজছেন আপনারা? এই ছবিটা ভালো করে দেখুন, এই মেয়েটাকে চেনেন? এর নাম তো তানিয়া না? একদম ঠিক, তানিয়া। আপনি বলতে পারেন এর বাড়িটা কোথায়? স্যার ওইদিকে আসুন। এই যে স্যার তানিয়ার বাড়ি। থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ বলুন। তানিয়া বাড়িতে আছে? তানিয়ার সঙ্গে দেখা করবেন? আগে হ্যাঁ। তানিয়া তো শহরে আছে, মুম্বাইতে, কিন্তু আপনারা? আমরাও মুম্বাই থেকে এসেছি, সিআইডি থেকে। সিআইডি? আগে হ্যাঁ। কোথায় তানিয়া? ঘরে নেই নাকি? আপনারা তানিয়াকে কেন খুঁজছেন? অ্যাকচুয়ালি তানিয়া দুদিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ? আগে হ্যাঁ, আমরা ভাবছিলাম ও গ্রামে চলে গেছে, তাই আমরা এসেছি। আমার মেয়ে কোথায় চলে গেছে? কৌশল্যা ধৈর্য ধরো। স্যার ও তো এখানে আসেনি। তানিয়া এখানে আসেনি? না, কিন্তু কিট্টু কোথায়? ও কিছুই জানে না তানিয়ার ব্যাপারে। কিট্টু কে? তানিয়ার স্বামী। তানিয়া বিবাহিতা? কিট্টু আর তানিয়ার বিয়ে গত মাসে পুরো 2 বছর হয়ে গেল। হ্যাঁ, কিন্তু কেউ ওর স্বামীর ব্যাপারে আমাদেরকে কিচ্ছু বলেনি। কিন্তু আপনারা ওর নিখোঁজ হওয়ার খবর কোত্থেকে পেলেন? তার কারণ হলো ওরই বাড়িতে তানিয়া চাকরানি হয়েছিল। আপনি তো নিশ্চয়ই জানেন। আমার মেয়ে আর চাকরানি? এটা আপনি কি বলছেন স্যার? আমি আমার মেয়েকে সবসময় রাজকুমারীর মতো রেখেছি, ওকে ঘরের কাজ কখনো করতে দিতাম না। আপনি এটা কি বলছেন যে আমার মেয়ে শহরে চাকরানির কাজ করতো? আমরা যা যা জানতে পেরেছি আমরা শুধু সেটাই বলছি আপনাদের। আমি যদি একটুও বুঝতে পারতাম যে শহরে গিয়ে আমার মেয়ে তানিয়ার এইরকম দুর্দশা হবে, তাহলে আমি ওকে কখনো শহরে যেতে দিতাম না, এই গ্রাম ছেড়ে কখনো না। আচ্ছা এটা বলুন যে তানিয়া কি 2 বছর ধরে মুম্বাইতেই আছে? না, বিয়ের 2 বছর কেটে যাওয়ার পরও ওর স্বামী ওকে নিয়ে যাচ্ছিল না, সবসময় এড়িয়ে যেত। আমি ওকে একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলাম গ্রামের লোকেরা নানান রকম কথা বলছে, এইবার তোমাকে ওকে সাথে করে শহরে নিয়ে যেতে হবে। কিট্টু, কিট্টুর কোনো ছবি আছে আপনাদের কাছে? হ্যাঁ, এক্ষুনি আনছি। প্লিজ। এই নিন।
এই লোকটাই কিট্টু? মাই গড, এইসব করার কি খুব দরকার ছিল অফিসার? জরুরি না হলে আমরা অফিসে আসতাম না। কি হয়েছে স্যার? আপনারা আমাদের সকলকে এখানে কেন ডেকেছেন? বলছি, সচিন, বিল্ডিং এর সমস্ত লোক এসে গেছে? হ্যাঁ স্যার, সব লোকই এখানে আছেন। আমরা আপনাদের এই জন্য এখানে আসতে বলেছি, যেই দিন এখানে নিষ্ঠার খুন হলো ঠিক সেই সময় বিল্ডিং এর ভেতরে আর একটা খুন হয়। আর একটা খুন? কিন্তু কার স্যার? তানিয়ার। তানিয়া মানে আগস্টের বাড়িতে যে কাজ করতো? আগে হ্যাঁ, ওই। স্যার, তার মানে তানিয়া নিখোঁজ হয়নি, ওর খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, ওকে খুন করা হয়েছে। স্যার, আমার দৃঢ় বিশ্বাস ওকে নিশ্চয়ই আঘোষ বাবুই মেরেছে। মুখ সামলে কথা বলো। আমার বাবা ওকে কেন মারতে যাবে? হ্যাঁ, আরে কেন মারতে পারেন না? কত রেগে থাকতেন উনি, মেরে দিয়েছে কখনো রাগের মাথায়? যদি আমার বাবার বিরুদ্ধে আর একটা বেশি কথা বলো না, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। চুপ করে দাঁড়াও এখানে। সামনে মরা আর মারার কথা বলতে নেই। ছোট না, ছোটর মতো থাকো। আচ্ছা স্যার, তানিয়ার খুন ওই সময়ই হয়েছে যখন নিষ্ঠার খুন হয়েছিল, তাহলে ওর লাশ কোথায় গেল? ওর লাশ কেউ দেখতে পেল না কেন? ওর লাশ আমরা পেয়ে গেছি। পেয়ে গেছেন? আগে হ্যাঁ, আর আপনারা কাল সকালে ঠিক 9টায় প্রীতম নগরে মর্গে চলে আসবেন ওই লাশটা শনাক্ত করার জন্য। কিন্তু একটা লাশকে শনাক্ত করতে আমাদের সবাইকে আসতে হবে। আগে হ্যাঁ, সকলকে আসতে হবে। কিন্তু এক্ষুনি আপনি সবাইকে বললেন যে ওই লাশটা ওরই, তাহলে আমরা ওই লাশটাকে চিনে কি করব? ফর্মালিটিস পুরো তো করতেই হবে। আপনারা সবাই ঠিক 9টায় আসবেন, ওকে শনাক্ত করার পর পেপারে সাইন করবেন। কাল 9 AM শার্প। স্যার, আপনার কি মনে হয় খুনি আমাদের ফাঁদে পা দেবে? শুধু মনে হয় না শ্রেয়া, আমি বিশ্বাস করি, পুরো বিশ্বাস। সেটা আপনার তীর সঠিক নিশানে লেগেছে। চলো দেখো তো ও কোথায় যাচ্ছে। নেহা, লাশ সিআইডির লোকেরা কি করে পেলো? তুমি কোনো কাজে ঠিক করে পারো না। তোমাকে বলেছিলাম না লাশটাকে এখানে কবর দিও না। ও, এখানেও আমারই ভুল। তর্ক করো না, তাড়াতাড়ি চলো। আচ্ছা যাচ্ছি তো। মনে আছে লাশটা কোথায় লুকিয়েছিল? হ্যাঁ, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এখানেই, তাড়াতাড়ি চলো। ওই যে, এটা ধরো, তাড়াতাড়ি মাটি খুঁড়ি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, লাশ তো এখানেই আছে। আচ্ছা, লাশটা যদি এখানেই থাকে তাহলে সিআইডির লোকেরা যে লাশটা পেয়েছে সেটা কার? সেটাই বলার জন্য আমরা এখানে এসেছি। স্যার, আপনারা এখানে? তানিয়ার লাশ পাওয়া গিয়েছে, আমরা খুঁজে পেয়েছি। হ্যাঁ স্যার, আমরা আপনাকে কল করতেই যাচ্ছিলাম। আচ্ছা, ওরা দুজন আমাদের প্রচুর হেল্প করছে, না হলে এই কেসটা তো সলভই হতো না। আইনের সাহায্য করা তো আমাদের কর্তব্য। এবার আরেকটু সাহায্য করে দিন। আমাদের গাড়ি ঠিক ওইখানে আছে, একটু কষ্ট করে ভেতরে গিয়ে বসবেন। আমরা কেন বসবো স্যার? ভেতরে তো খুনি যাবে না? বসবে তো তুমি, কারণ খুনির নাম কিট্টু। কিট্টু? কে স্যার? অদ্ভুত ব্যাপার স্যার, ও তো কিট্টুকেও চেনে না। আমি বলছি কিট্টুকে। এই দেখ, এই হলো কিট্টু। যেতে দাও বলছি, না হলে তোমাদের সিআইডির লোকেদের ওই তানিয়ার সঙ্গে এখানেই পুঁতে দেবো বলে দিচ্ছি। আরে বাপরে, 2 মিনিটে আইনের রক্ষক থেকে আইনের ভক্ষক হয়ে গেলে। যেতে দাও আমাদের, না হলে সত্যি বলছি, না হলে তোমাদের 3 জনকে আমি এখানেই পুঁতে দেবো। না হলে? না হলে আমাদের মারবে। হ্যাঁ। আমি কিট্টু স্যার, আমি কিট্টু। আমি ওর সঙ্গে বিয়ে করতে চাইতাম না স্যার, বাড়ির লোকেরা জোর করে আমার সাথে ওর বিয়ে দিয়ে দেয়।
বাহ বাহ বাহ, কি দরকার ছিল খুন করার? বাহ। আর যদি বিয়ে না করতে আপত্তি জানাতে পারতে। যদি আপত্তি করতাম তাহলে বাবা তার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করত, আমাকে একটা কানা করিয়েও দিত না। আর এই জন্য তোমরা দুজনে প্ল্যান করেছিলে তানিয়াকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার। হ্যাঁ, প্রথমে আমরা ওকে আঘোষের বাড়িতে পরিচারিকার কাজ দিই, যাতে ও আমাদের চোখের সামনে থাকে। একদিন সুযোগ বুঝে আমরা আঘোষ বাবুর ঘড়ির চাবিটা চুরি করে নিই, যাতে খুনের দোষটা আমরা ওর উপর দিয়ে দিতে পারি। আর তারপরে সোসাইটির সেক্রেটারির কাছে গিয়ে মিথ্যে কথা বলেছ ওকে যে ফ্ল্যাটে জল পাওয়া যাচ্ছে না, যাতে আমরা ছাদে ট্যাঙ্কি চেক করার নাম করে যেতে পারি আর তানিয়াকে শেষ করতে পারি। সেই জন্য আমি তানিয়াকে ওপরে ডাকি। খুব বেশি অপেক্ষা করায়নি তো তোমাকে? তোমার জন্য অপেক্ষা করাটা আমার অভ্যেস হয়ে গেছে। আগে গ্রামে 2 বছর অপেক্ষা করালে, এখন শহরে এসেও সেই একই ব্যাপার, যেই জন্য আমি তোমায় বিয়ে করেছি। কিসের অধিকার? তোমার বউ হওয়ার অধিকার। সেই অধিকার শুধুমাত্র শ্রমনা পাবে, ঠিক আছে? তুমি যদি ওকে বিয়ে করতে চাও তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছিলে? কেন আমার জীবনটাকে নষ্ট করলে? আমার তোমার সাথে কোনো বিয়ে টিয়ে করার ইচ্ছেই ছিল না। আমি যা করেছি সেটা শুধুমাত্র আমার বাড়ির লোকের ইচ্ছেতে, বুঝলে? যদি এটাই হয় তাহলে ছেড়ে দাও আমাকে। আমি আর একটা কাজের মেয়ের পরিচয় হিসেবে থাকতে পারছি না। দেখো, তোমার ভাগ্যে যেটা লেখা আছে না, সেটাই তোমার সাথে ঘটবে। আর যদি তোমার ভাগ্য নিয়ে কোনো রকম টানা হেচড়া করো, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। ব্যাস, আমি আর এই জীবনের সাথে কোনো সমঝোতা করব না। এখন গ্রামে গিয়ে একটা নতুন জীবন শুরু করব। আর মৃত্যুর সাথে কি সমঝোতা করবে? মৃত্যু? কিসের মৃত্যু? কি করছো তুমি? তুমি এখান থেকে তোমার গ্রামে নয়, উপরে ছাড়ো যাবে। আমাকে, আমি সবাইকে বলে দেবো। ছাড়ো, ছাড়ো। Shit. Damn it. আমার হাত থেকে ওই গানটা না পড়লে আর নিষ্ঠার খুন হতো না। নিষ্ঠার খুন তো হওয়ারই ছিল, তোমার গান দিয়ে না হলেও মোহিত বা বংশের গান দিয়ে। একদিক থেকে নিষ্ঠার মৃত্যুতে আমাদের লাভই হয়েছে। ওই সময়ের দৌড়াদৌড়িতে আমি তাড়াতাড়ি বিল্ডিং এর নিচে যাই আর বন্দুক তুলে দিই। আর তারপর আমি তানিয়ার লাশটা ছাদে লুকানোর সুযোগ পেয়ে যাই। আর তারপর তুমি রাতের জন্য অপেক্ষা করতে থাকলে তানিয়ার লাশটাকে গুম করার জন্য। হ্যাঁ স্যার। নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুমি দুটো নিরীহ মেয়ের প্রাণ নিয়েছো। কেন? কিসের অধিকার ছিল তোমার? ওদের প্রাণ না নিয়ে বরং নিজের মা বাবার কাছে এই সাহসটা দেখাতে যে তুমি শ্রমনাকে বিয়ে করতে চাও, তাহলে হয়তো তোমাদের দুজনের জীবন সুখের হতো। এখন তো তোমাদের ভাগ্যে শুধু দুটোই জিনিস লেখা আছে, শুধু দুটো, জেলের অন্ধকারের গারদ না হলে ফাঁসির দড়ি।